কতক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মুগ্ধ তিতিরকে পাহাড়ের কিনার থেকে সরিয়ে আনলো। ওরা ছিল আকাশ নীলা কটেজের পেছন দিকটায়। কটেজের পেছন দিকেও একটা বারান্দা ছিল। সে বারান্দার সামনে ঘাসের উপর তিতির বসে পড়ল। মুগ্ধ বসলো তিতিরের পাশে। অনেকটা সময় কেটে গেল, একটা কথাও বলেনি তিতির। ও এখনো তাকিয়ে আছে সামনের পাহাড় আর আকাশের দিকে। মুগ্ধ বলল, শোনো দিদির পাখি, আমাদের দেরি হয়ে যাবে। আমরা মাত্র 48 কিলোমিটার এসেছি, আরও 42 কিলোমিটার যেতে হবে অন্ধকার হবার আগেই। তিতির উঠে দাঁড়ালো। পাহাড় থেকে নামতে নামতে তিতির কোনো কথা বলল না। ওরা নীলগিরিতে লাঞ্চ সেরে নিয়েছিল। খেতে খেতেও কোনো কথা বলেনি তিতির। সিএনজি চলতে শুরু করার কিছুক্ষণ পর তিতির বলেছিল, থ্যাঙ্কস, আপনি ওভাবে না দেখালে আমি অনেক কিছু মিস করে যেতাম। পাহাড়ের উপর ইটের কটেজ থেকে খারাপ লাগা নিয়ে ফিরে যেতাম। মুগ্ধ বাম হাতটা নিজের বুকের উপর রেখে বলল, মাই প্লেজার দিদির পাখি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি। মুগ্ধ হেসে বলল, তিতির, তোমাকে আমার নীলগিরির আরও অনেক কিছুই দেখাতে ইচ্ছে করছে। হয়তোবা তুমি আমার মতো প্রকৃতি প্রেমিক বলেই, কিন্তু সবটা আমার সামর্থ্যের মধ্যে নেই। সবই তো দেখলাম, আরও কি ছিল? সকালের ম্যাজিক্যাল নীলগিরির মেঘের সমুদ্র দেখাতে খুব ইচ্ছে করছে। সূর্যাস্তের নীলগিরিকে দেখাতে ইচ্ছে করছে। পূর্ণিমার রাতের চাঁদ তারা ভরা নীলগিরিকে দেখাতে ইচ্ছে করছে। আপনি সবগুলো দেখেছেন? তবে এর বাইরে একটা জিনিস দেখতে ইচ্ছে করছে। কি? উপরের কটেজগুলো বাদে নিচে একটা কাঠের কটেজ দেখছো না? হুম। ওই কটেজে রাত হলেই অসংখ্য তক্ষক হুমড়ি খেয়ে পড়ে। তক্ষক দেখতে চাচ্ছেন? না, তক্ষক তোমার গায়ে এসে পড়লে তুমি কি করবে তা দেখতে ইচ্ছে করছে। আপনাকে যতটা ভালো মানুষ মনে করেছিলাম, আপনি আদৌ তা নন। মুগ্ধ হেসে ফেলল, বলল, সবাই কেন জানি এই ভুলটাই করে ফেলে। তিতির মৃদু হেসে বলল, আমরা যদি আজ এখানে থেকে যাই, তাহলে কি এগুলো দেখতে পারবো? কাল ভরা পূর্ণিমা, আজই আকাশে এত বড় একটা চাঁদ উঠবে, তাই হয়তো সেটা দেখাতে পারবো। সূর্যাস্ত তো ডেইলি হয়, তাই সেটাও দেখাতে পারবো। সকালে মেঘের সমুদ্রও পাবো এই সময়ে। কিন্তু আজ আমরা এখানে থাকতে পারবো না, কারণ সন্ধ্যার মধ্যেই আমাদের থানচি পৌঁছাতে হবে। তাছাড়া 3 মাস আগে বুকিং দিতে হয় নীলগিরিতে থাকতে চাইলে। তিতির মন খারাপ করে বলল, ও, মন খারাপ করো না, আরও অনেক সৌন্দর্য তোমার অপেক্ষায় বসে আছে, যা তুমি কল্পনাও করতে পারছো না। আর এসব না হয় পরে কোনো এক সময় এসে দেখা যাবে। তিতির এবার পুরো মুগ্ধর দিকে ফিরে বলল, আপনি না যে কোনো সাধারণ একটা জায়গা থেকেও সৌন্দর্য খুঁটিয়ে বের করতে পারেন। মুগ্ধ হেসে বলল, কোনো জায়গাই সাধারণ না, সব জায়গার মধ্যেই কোনো না কোনো সৌন্দর্য আছে, কম আর বেশি। আচ্ছা, সেন্ট মার্টিনসের সৌন্দর্যের কথা বলুন তো একটু। ওখানকার কি কি আপনার কাছে মনে হয়েছে এক্সট্রা অর্ডিনারি? তুমি গিয়েছো নাকি যাওনি? সেটা পরে বলছি, আগে আপনি বলুন না। সেন্ট মার্টিনসের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে ওখানে 2 দিন থাকতে হবে। ম্যাক্সিমাম মানুষ যে 12টায় গিয়ে 3টায় ফিরে আসে, সেটা করলে হবে না। আচ্ছা, তারপর? ওখানকার সমুদ্রের পানিটা তো খুব স্বচ্ছ, সি গ্রিন কালারের, একদম মালদ্বীপের মতোই। তাই রাতে বিচে গেলে দেখা যায় পানির নিচে লাইট জ্বলছে, মুক্তোর মতো। দ্যাটস দ্য প্রাইসলেস মোমেন্ট হিয়ার। পূর্ণিমা থাকলে তো কথাই নেই। আরেকটা সৌন্দর্য হচ্ছে রঙিন মাছ। ছেড়া দ্বীপে উপর থেকে দেখা যায় বটে, তবে সবচেয়ে ভালো দেখা যায় পানির নিচ থেকে। ইদানিং ওখানে সি ডাইভিংয়ের মতো একটা সিস্টেম চালু করেছে, তবে অতটা না, জাস্ট সমুদ্রের নিচে একটু ঘুরিয়ে রঙিন মাছ, রঙিন প্রবাস দেখিয়ে নিয়ে আসবে। তবু এটা মাস্ট করা উচিত সবার। বিদেশে গিয়ে সি ডাইভিংয়ের আনন্দের চেয়ে নিজের দেশের এটা কম আনন্দের না। আর কাঁকড়া খাওয়া উচিত, কারণ বেস্ট কাঁকড়া যে 3 জায়গায় পাওয়া যায়,
তার মধ্যে সেন্ট মার্টিনস একটা। কাঁকড়া আমার অনেক পছন্দ। অন্য দুটো জায়গা কোথায়? কুয়াকাটা সি বিচের লেবু বন আর চিটাগংয়ের নাভাল রোড। আপনি তো পুরো একটা এনসাইক্লোপিডিয়া। ঘোরাঘুরি ছাড়া আর অন্য কোনো নলেজ আমার নেই। যাই হোক, এবার আসল কথায় আসি। যে জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম সেন্ট মার্টিনসের কথা। আমি গিয়েছিলাম, কিন্তু বাবা সন্ধ্যার পর বিচে নিয়ে যায়নি। তাই ওই সৌন্দর্যটা আমি মিস করেছি। কেউ কখনো বলেও নি এ ব্যাপারে। আর সি ডাইভিং টাইপের কিছু বাংলাদেশে আছে তা তো জানতামই না। ও, এখন মনে হচ্ছে বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন, আপনার সাথে না গেলে সব সৌন্দর্য মিস করব। মুগ্ধ মনে মনে ভাবল, আমারও যে তোমাকে আমার দেখা সব সৌন্দর্য আমার মতো করে দেখাতে ইচ্ছে করছে দিদির পাখি। তুমি হয়তো সরল মনে বলেছো কথাটা, কিন্তু আমি বলতে পারছি না তোমার মতো করে। তিতির উত্তরের জন্য উৎসুক হয়ে চেয়েছিল, তাই মুগ্ধ বলল, টিউবিন নেক্সট ট্রিপগুলোতে যেও, সব দেখাবো। ওকে। দরজায় আবার টোকা পড়ল ভাবির গলা। তিতির, এই তিতির, আবার ঘুমিয়ে পড়লে নাকি? আসছি ভাবি। তিতির তাড়াতাড়ি চুলটা আছড়ে রুম থেকে বের হলো। ওর মা বলল, কি রে, এত দেরি করলি কেন উঠতে? নে তাড়াতাড়ি খেতে বস। সময় নেই, ফার্স্ট ক্লাসের পর বাইরে খেয়ে নেব। না, ক্লাসে লেট হলে হবে, খেয়ে যা। এখন কি আমার খাওয়া দাওয়াটাও তোমরা ঠিক করে দেবে মা? তিতিরের মার চোখ দুটো বড় হয়ে গেল। মেয়ে কি মিন করতে চাচ্ছে? তিতির কথা না বাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ক্লাসে যেতে ইচ্ছে করছে না এখন আর। সারা রাত না ঘুমানো এবং কান্নার জন্য চোখ দুটো বড্ড জ্বলছে। সব কিছুর জন্য মুগ্ধ দায়। কেন ফোন করতে গেল এতদিন পর? কেনই বা গান রেকর্ড করে পাঠালো? মুগ্ধকে ও ভুলতে পারে না কখনোই, এটা ঠিক, কিন্তু সব কিছুকে চাপা দিয়ে নিজেকে কন্ট্রোলে তো রাখতে পারে। অথচ সব যখন কন্ট্রোলে, তখনই মুগ্ধ ফোন করে বা ভার্সিটির সামনে এসে হাজির হয়, আর সব আবার ওলট পালট হয়ে যায় তিতিরের। কোনো কাজ ঠিকভাবে করতে পারে না, কোনো ব্যাপারে স্থির থাকতে পারে না, একদম অস্বাভাবিক হয়ে যায়। তখন শুধু একটাই কাজ, মুগ্ধর সাথে কাটানো স্মৃতিগুলোকে পার্ট বাই পার্ট রিভিশন করা। রাস্তার ধার ধরে উদ্দেশ্যবিহীন হাঁটতে হাঁটতে তিতির ভাবনায় ফিরে গেল আবার। থানচির উদ্দেশ্যে সিএনজি চলছিল। নীলগিরির পর থেকে যত আপ হিলস আর ডাউন হিলস আসুক না কেন, তিতিরের আর ভয় করছিল না, বরং মজা পাচ্ছিল। দুজনে গল্প করতে করতে প্রায় 25 কিলোমিটার পার হওয়ার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। সিএনজি হঠাৎ থেমে গেল। মুগ্ধ জিজ্ঞেস করল, ও মামা, কি হইলো? হাসু কতক্ষণ ঘাটাঘাটি করে বলল, মামা, গাড়ি নষ্ট হইছে, আর যাউন যাইব না। হাই হাই, কও কি মামা? এই জায়গা থেকে কিভাবে যাব আমরা? এখন কি হবে? গাড়িতে ঝামেলা হইলে আমি কি করবো কোন? এটা ঠিক করুন তো আমার কাম না। তাইলে এখন তুমি কি করবা? কি আর করমো? গাড়িতে উইয়া রাইত পার করমো। সকাল হইলে থানসির থেকে কত চান্দার গাড়ি বান্দরবন যাইব না? কোনো একটা থেকে সাহায্য নেমো। মুগ্ধ চিন্তায় পড়ে গেল। আরও 17 কিলোমিটার বাকি। তিতিরকে নিয়ে কিভাবে যাবে এতটা পথ? আর 1 ঘন্টাও বাকি নেই সন্ধ্যা হওয়ার। সিএনজিতে গেলে হয়তো পৌঁছে যেত সন্ধ্যের আগে, কিন্তু হেঁটে তো অসম্ভব। আর তিতির কতটা হাঁটতে পারবে এই উঁচু নিচু রাস্তায়, সেটাও তো চিন্তার বিষয়। সিএনজির ভাড়া মিটিয়ে তিতিরকে নিয়ে হাঁটা শুরু করলো মুগ্ধ। তিতির বেশ হেলে দুলে হাঁটছে। মুগ্ধ অবাক হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে সিএনজি নষ্ট হবে, সেজন্য তুমি আগে থেকেই প্রস্তুত ছিলে। তিতির হেসে বলল, কি করা যাবে বলুন? যেটা হয়েছে সেটাকে মেনে নেওয়াই ভালো। এরপর আর কেউ কোনো কথা বলল না, চুপচাপ হাঁটছিল রাস্তার কিনার দিয়ে। এক সময় মুগ্ধ বলল,
তোমার কষ্ট হচ্ছে উঁচু নিচু রাস্তায় হাঁটতে? না তো। ব্যাকপ্যাকটার অনেক ওজন না? ওটা আমাকে দাও। নো না না, আমার বোঝা আমি টানতে পারি। আমি ছেলেদের উপর ডিপেন্ডেন্ট না। মুগ্ধ হেসে বলল, বাহ, তাহলে তো ভালোই। কিন্তু তিতির, আমি চিন্তা করছি অন্য কথা। কি? থানচি তো দূরের কথা, আগামী 1 ঘন্টায় নেক্সট যে আর্মি চেকপোস্ট, আমরা সে পর্যন্ত যেতে পারবো না হেঁটে। এত দূর? হুম। তাহলে অন্ধকার হয়ে গেলেও হাঁটবো? পাগল হয়েছ? এটা পাহাড়ি রাস্তা। রাত হলে কত প্রকার বন্যপ্রাণী চলে আসে এখানে। তাছাড়া পাশেই দেখেছো কত বড় খাদ। সবচেয়ে বড় কথা হলো, রাতে এই রাস্তায় চলার পারমিশন নেই। আর্মিদের নজরে এলে খবর আছে। তাহলে সেটাই ভাবছি। চলুন আশেপাশের কোনো গ্রামে গিয়ে রাতটা থাকতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করি। এটা সিনেমা না তিতির। মানে? মানে, তোমার কি মনে হয় পাহাড়ে অন্য জায়গার মতো একটু পর পর গ্রাম থাকে? কখনো না। এরপর যে গ্রামটা, সেটা আর্মি চেকপোস্টেরও পরে। তাহলে তো আমরা ভুল করলাম, সিএনজিতেই থাকতে পারতাম রাতটা। সেরকম হলে কি তড়িঘড়ি করে ভাড়া মিটিয়ে চলে আসতাম? কেন? সিএনজিতে থাকতে কি প্রবলেম ছিল? ওই সিএনজি ড্রাইভার যদি ডাকাত দলের কেউ হয়ে থাকে, ডাকাতের সাহায্য করার জন্য ইচ্ছে করেই সিএনজি নষ্টের ভান করে থাকে, কিংবা নিজেই যদি ছুরি ধরে ব্ল্যাকমেইল করে, কি করতে পারবে তুমি? বিস্ময় তিতিরের চোখগুলো বড় বড় হয়ে গেল। বলল, মানে কি বলছেন এসব? অসম্ভব কিছু না, এরকমটা এদিকে হয়। তুমি সাথে আছো বলেই ভয়টা বেশি পাচ্ছি। এখন কি হবে? ডোন্ট ওয়ারি, তাড়াতাড়ি হাঁটো। সামনে একটা দ্বিমুখী রাস্তা আছে বোধহয়। আমরা থানচির রাস্তায় না গিয়ে অপোজিটে যাব। কেন? আমরা থানচি যাব না? যদি ওই হাসুটার মধ্যে কোনো ঘাপলা থেকে থাকে, তাহলে ওরা ওই থানচির রাস্তায় যাবে আমাদের খুঁজতে, কারণ ওরা ভাববে আমরা ওদিকেই গিয়েছি।